মিরপুরে দিনভর তাণ্ডব চালিয়েছে অটোরিকশা শ্রমিকরা। তারা অন্তত ৮ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। গাড়ি ভাঙচুর, পুলিশ বক্সেও তারা আগুন দেয়। পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়ালে গুলিবিদ্ধ হন এক পথচারী। এমন পরিস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন, এবং কুড়িল এলাকা থেকে আছেন বুয়েটের অধ্যাপক এবং পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, এবং বার্তা কক্ষ থেকে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যাচ্ছে সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছে। সাদাত নূর, আপনি সারাদিন এই ঘটনা আপনি কভার করেছেন, যেটি জানতে চাই যে মিরপুরে যারা তাণ্ডব চালালো তারা কি সবাই অটোরিকশার চালক বলে আপনার মনে হয়েছে, নাকি অন্য কেউ ছিল? আসলে এই বিক্ষোভে বা আন্দোলনকারী হিসেবে যতজন বা যত মানুষের উপস্থিতি ছিল, আদৌ কি তত যানবাহন বা তত অটোরিকশা ঢাকা শহরে চলে, বা ঢাকা শহর মিরপুর কেন্দ্রিক এত রিকশা চলে বলেও আমাদের প্রশ্ন ছিল। আমরা জানতে চেয়েছিলাম পুলিশের কাছে কিংবা স্থানীয় জনপ্রতিনিধির কাছে। তো মিরপুর 16 আসনের এমপি বা সংসদ সদস্য তিনি কিন্তু তার মন্তব্যে বলেছেন যে এখানে সবাই চালক না, মানে তৃতীয় পক্ষ বা দুষ্কৃতিকারী বা ষড়যন্ত্রকারীদের অনুপ্রবেশে এখানে একটি মানে তাদের যে দাবি বা আন্দোলন সেটাকে প্রবাহিত করে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে কিন্তু তিনি বারবার এই দাবি করেছেন। আমরা সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, আপনার ইনভেস্টিগেশন বা আপনি সরেজমিনে কি দেখেছেন কভার করতে, যে কি মনে হয়েছে আপনার? শুধু কি অটোরিকশা চালকে ছিল না অন্য কেউ এর মধ্যে এসে জুড়ে গিয়েছিল? আসলে পরিস্থিতি এমন ছিল বা মানুষের উপস্থিতি ছিল, সেখানে কে উৎসুক জনতা, কে অটোরিকশা চালক, বা কে আন্দোলনকারী কিংবা কে পথচলতি মানুষ, সেটা আলাদা করে বিচার করাটা খুব কঠিন ছিল। তবে যাদের মুখে স্লোগান ছিল বা যারা মারমুখী এরকম ছিল, তারা যে সবাই অটোরিকশা চালক সে ব্যাপারে কিন্তু একটা সন্দেহ আমাদের মধ্যেও ছিল, বা আমাদের চোখের দেখায় সেই সন্দেহটা আমাদের কাছে ছিল যে সবাই এখানে অটোরিকশা চালক কিনা। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এখানকার সবাই অটোরিকশা চালক না, অনেকে দলীয় জায়গা থেকে বা স্বজনপ্রীতির জায়গা থেকে কিংবা হুজুকে এসে এই আন্দোলনের সাথে যোগদান করেছে। কেননা আমরা এখানে অনেক সঙ্গে থাকবেন সাদাত নূর, আপনার উত্তর পরিষ্কার। আমি এবারে যেতে চাই অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিনের কাছে। খ মহিদুদ্দিন, আপনার কাছে যেটি জানতে চাই যে গাড়ি ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দিল কেন বিক্ষোভকারীরা? পুলিশ বক্সেই কেন আগুন দিল? আজকের সকাল থেকে অটোরিকশার যারা মালিক শ্রমিকের নামে অথবা ড্রাইভারের নামে যারা রাস্তায় এসেছে, তাদের আচরণ ছিলটা আসলেই বেআইনি ছিল। আমরা আসলে প্রত্যেকের ব্যাপারে আমরা চাই যে সংবেদনশীল থাকতে, এবং যাতে আইন শৃঙ্খলা এ ধরনের অবনতি না ঘটায়। কিন্তু আমরা যেটি দেখলাম সেটি হলো যে এখানে যারা আসছে তাদের মধ্যে ড্রাইভার বা মালিক সেই সংখ্যার বাইরেও যথেষ্ট বাইরের লোক থাকার সম্ভাবনা রয়েছে। সেটি আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে, তদন্ত করলে আমাদের হয়তো পুরো চিত্রটা আমরা পাবো। বাইরের লোক কারা ছিল বলে আপনার মনে হয়? দেশে বাইরের ছিল, এখন এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা যাবে না কারা ছিল। তবে নিশ্চয়ই কেউ তো সুযোগ নিতে চায় অথবা এটিকে ইগনাইট করতে চায়, না হলে যার প্রয়োজন নেই বা যে ক্ষতিগ্রস্ত হয়নি তার তো আসার কথা নয়। তার কারণে এই যানবাহনটি বেআইনি যানবাহন, এবং এটি ঢাকা শহরে যে স্পেস গুলো তৈরি করা হয়েছে আমাদের মেট্রো রেলের মাধ্যমে, এক্সপ্রেসওয়ে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সবকিছুর মাধ্যমে যেগুলো করা হয়েছে, প্রতিটা জায়গাতেই কিন্তু অটোরিকশা উঠে আসতে চেষ্টা করে। এখন যেই স্পেসটা তৈরি করা হয় মানুষের গমনাগমনের ইজি করার জন্য, সেই জায়গাটা কিন্তু তারা কনজিউম করে ফেলে। তা আলটিমেটলি কিন্তু যে বেনিফিট যেটি সাধারণ মানুষের পাওয়ার কথা মহানগরবাসী এই যাতায়াতের ক্ষেত্রে, সেটি কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ির কারণে অনেকাংশে মারাত্মকভাবে বিঘ্ন ঘটে। সে কারণেই পুলিশ যেহেতু আইন প্রয়োগ করে এবং এই বেআইনি গাড়ি তারা চালাতে দিবে না বা আমরা দেব না সেই সিদ্ধান্ত নিয়েছি, সেই কারণে পুলিশের উপরে তারা যাবে, এটা তো স্বাভাবিক। যে আপনার তাদের মেইন টার্গেটের আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে আপনাদের উপর চড়াও হয়েছে। আমরা যেটা দেখেছি যে এখানে যারা এসেছিলেন শ্রমিকরা, তারা এরকম অভিযোগ করেছেন যে প্রশাসনকে চাঁদা দিতে হয়, সেটি তারা অভিযোগ করছিলেন এবং চাঁদার পরিমাণও তারা বলছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটি হলো যখনই পুলিশ এ ধরনের কোনো কার্যক্রম করতে যায়, শুধু এটি না, যদি হকার উচ্ছেদ করতে যায় একই অভিযোগ,
প্রতিটি জায়গাতে এটি হলো পুলিশকে দুর্বল করার জন্য, ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে বা তাদের যে অ্যাকশন প্ল্যান সেটি বাস্তবায়ন করার জন্য, যে আমাদের শৃঙ্খলা ফেরানোর জন্য যে উদ্যোগটি সেটি যাতে আমরা খুব মনোবলের সহিত না করে সেই কারণে অভিযোগটি দেওয়া হয়। এটি একটি ঢালাও অভিযোগ এবং এটা আমরা ধরে নিই। তারপরেও যদি বলি যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ দেয়, ডেফিনেটলি আমরা সেটা দেখি এবং আমি বলছি যে এই অভিযোগটি এ পর্যন্ত একেবারে ঢালাও অভিযোগ। জি, আপনি ফিরছি আপনার কাছে, ঢালাও অভিযোগ কিনা বিস্তারিত আপনার কাছ থেকে পরে শুনবো। আমি যাচ্ছি ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের কাছে। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনার কাছে যেতে জানতে চাই যে এই যে অটোরিকশাগুলো ঢাকা শহরে চলছে আসলে কিভাবে চলছে, কি মনে হয় আপনার? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে সহ-আলোচক যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি দুজন বক্তারই বক্তব্য শুনছিলাম। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা এটা আসলে এটার প্রচলন কবে থেকে শুরু হলো এই প্রশ্নটা কিন্তু করতে হবে। আপনি নিশ্চয়ই মনে আছে 2002-3 দিকে প্রথম কিন্তু চায়না থেকে সরাসরি কম্পিউটার, আমরা যেটা বলি সিবিইউ, কমপ্লিট বিল্ট ইউনিট, যেটা একেবারে পুরো দমে ইজি বাইক গুলো বাংলাদেশে ঢুকেছে। পরবর্তীতে 2013-14 দিকে গিয়ে আমরা যেটা দেখেছি যে আপনার বিভিন্ন যন্ত্রাংশগুলো কিন্তু আমদানি করা হয়েছে। এখন আমাদের দেশে, যেটা আপনি নিশ্চয়ই জানেন, যে একটা বড় একটা ইন্ডাস্ট্রি, প্রায় 20,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে যেখানে ইজি বাইকের এই যন্ত্রাংশগুলো অ্যাসেম্বল করা হয়। এবং আমি যেটা বলছিলাম, চাকা, ব্যাটারি, চেসিস অনেক কিছু কিন্তু আমদানি করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে যন্ত্রাংশ আমদানি হচ্ছে, এটা কি আমরা সুটকেসে করে কি বিদেশ থেকে বাংলাদেশে ঢুকিয়েছি? বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু সবার চোখের সামনে ঢুকেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে যন্ত্রাংশগুলো আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই ধরনের যন্ত্রাংশ কিভাবে আমদানি হলো? আমাদের রাজস্ব বোর্ড তারা তো এখান থেকে অবশ্যই ট্যাক্স পেয়েছে। এমনকি এই যে অ্যাসেম্বলিং এর কথা বলছি, সেটা তো আমাদের দেশেই হয়েছে, সেখানে তো শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন তো লাগে। তো বিষয়টা হলো যে আমিও একমত এই ধরনের যানবাহন অবৈধ। কিন্তু এই যে আমি বিভিন্ন স্টেজের কথা বলছি যে দেশে ঢুকলো, আমাদের অ্যাসেম্বল হচ্ছে, এটা দীর্ঘ কিন্তু প্রায় 14 বছর পেরিয়ে গেছে। আমরা 14 বছর আগে থেকেই বলছি যে এই ইজি বাইকের সংখ্যা নিয়ন্ত্রণ করা দরকার। এখন এটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আসলে আপনি যখনই বলবেন যে আমি চলতে দিব না, তখনই আসলে এই ধরনের আমরা ডক্টর একটা হাদিউজ্জামান, যেটি পারকুশন আপনার কাছে একটু জানতে চাই, যে আপনি শুনছিলেন যে আমাদের সাথে যে অতিরিক্ত কমিশনার মহিদুদ্দিন বলছিলেন যে ঢালাও অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে পুলিশের বিরুদ্ধে, সেই প্রসঙ্গে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, দেখেন, আসলে অবৈধ যানবাহন, আমি সরাসরি বলি, এই যানবাহনগুলো যেহেতু বিআরটি এর অনুমোদন নাই, রুট পারমিট নাই, চালকের বৈধ লাইসেন্স নাই এবং এই যানবাহনের নিবন্ধন নাই, তার মানে এটা অবৈধ যানবাহন। এখন অবৈধ যানবাহন যখন চলবে, এটা নিশ্চয়ই কারো যোগ সাজসেই চলতে হবে। এটা আসলে এখন ওপেন সিক্রেট অনেকটা, এবং বিশেষ করে স্থানীয় পর্যায়ে যারা প্রভাবশালী রাজনীতিবিদ আছে তাদের যোগ সাজসে কিন্তু এগুলো চলছে। এবং সেখানে হয়তোবা আমিও যেটা মনে করি যে পুলিশের কিছু বা আমাদের প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা যুক্ত থাকতে পারে। কিন্তু এটা এটা মোহাম্মদ হাদিউজ্জামান, আসলে আমরা আজকে মাঠ থেকে যেটি পেয়েছি, শ্রমিকরা অভিযোগ করছিলেন যে পুলিশকে তারা চাঁদা দেন। এটাই আমি বলছি যে আপনি দেখেন, আমিও আজকে সারাদিনই এটা অনুসরণ করেছি। অনেকেই বলছিল যে মান্তি বা যেটাকে এক্সটর্শন আমরা বলি, সেই চাঁদার কথা আসছে। তো আমি সেটাই বলছিলাম, আসলে যেখানে অবৈধভাবে কোনো যানবাহন চলবে সেখানে অবৈধ কিন্তু দুষ্ট চক্র তৈরি হবে, এটাই স্বাভাবিক। এই কারণেই আসলে আমি যেভাবে দেখছি যে এই যানবাহনগুলো আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না। প্রথমে হচ্ছে সংখ্যা যেন না বাড়ে, এটার প্রস্তুতি আমাদের নিতে হবে। তারপরে আপনি সংখ্যা কিভাবে কমানো যায়, অর্থাৎ আপনি যদি ইনপুট বন্ধ করেন, আউটপুট কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু ইনপুট বন্ধ করছি না, আমি কিন্তু আমদানি বন্ধ করছি না। এবং এই ধরনের যানবাহন আপনি বন্ধ, আমি যেটা বলছিলাম, প্রধান সড়কে এটা চলতে পারে না, এটা একেবারে কিন্তু চলছে আমরা যুক্তিসঙ্গত এবং দেখছি হাদিউজ্জামান, এবং একেবারেই একাধারেই চলছে। আমি একটু ফিরতে চাই মহিদুদ্দিনের কাছে। আপনি যেটি কথা বলছিলাম আসলে, যে ঢালাও যে অভিযোগ আপনি আসলে অস্বীকারই করলেন আর কি, কিন্তু আসলে আমরা যে অভিযোগ পাই যে পুলিশেরও অনেক আসলে অটোরিকশা রয়েছে এবং সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও রয়েছে। আমি তো বললামই যে অভিযোগ তো অভিযোগ, যদি এটি সুনির্দিষ্ট করে অভিযোগ দেয়া হয়, আমি তো স্পষ্ট আপনার কাছে এখনো বলছি যে অভিযোগ দিলে প্রতিটি অভিযোগ দেখা হবে। তবে এই ধরনের কোনো ল এনফোর্সমেন্টের ব্যাপারে বা কোনো উদ্যোগের ব্যাপারে, এটা আমাদের অতীত অভিজ্ঞতাও বলেছে যে তখন এই বিষয়টিকে সামনে নেওয়া হয়, যাতে এটিকে কোনোভাবে কন্ট্রোভার্সিয়াল করা যায়, এই থাকে। কারণ গতকালকে আমাদের কিছু অপারেশন চলছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা আজকে এই অরাজকতা তৈরি করছে। তো এর মধ্যে পুলিশ কখন যোগাযোগ করলো আর কি করলো, প্রত্যেকটির সাথে কিন্তু সেটি তো আজকের অভিযোগ নয়। তারা তো বলছে যে তারা যখন রাস্তায় গাড়ি চালান
তাদেরকে প্রতিদিন আসলে চাঁদা দিতে হয়, সেই হিসেবে আসলে সেটির বক্তব্য আপনার কাছে জানতে চাই। এবং এটি আসলে এই যে অভিযোগ, সেটি আসলে এই ব্লেমকে আসলে কিভাবে আপনারা খণ্ডাবেন, এটি দেখার দায়িত্ব আসলে কার? কেন আপনাদের ঘাড়ে ব্লেম আসে? অভিযোগ তো আমি বলছি আপনি একজনকে রেফার করেন আমাদের কাছে, লেট আস গো থ্রু, আমরা যাই, আমরা দেখি। প্রতিবেদনে দেখেছেন সমস্ত শ্রমিকরাই কিন্তু এই ধরনের অভিযোগ তুলেছে। না, অভিযোগ তুলছে, কিন্তু তাহলে বলুক যে আমি এই জায়গায় এটি করছি, এটির কোনো একটা অভিযোগ নিয়ে আমাদের অফিসে আসুক। অভিযোগটি কোনো বড় বিষয় নয়, বড় বিষয় হলো যে তারা এরকম একটা জায়গা আসলে এই অভিযোগ কেন কদিন আগে করলো না, গতকাল কেন করলো না, পরশু কেন করলো না, গত পরশু, তখন তো করেনি। এখন অভিযোগ বিক্ষোভ তো আজকে হয়েছে, করে বন্ধ তো আজকে করেছেন। সরি, এতদিন তো তারা চলছিল, আজকে তো বন্ধ করা হয়েছে তাদের চলাচল। আমি তো সেটাই বলছি যে যখন এই অবৈধ জিনিসটি বাদ দেওয়ার উদ্যোগ নেবেন, তখন সে যদি এ ধরনের কোনো কিছু থেকে থাকে তাহলেও বলবে, না থাকলেও বলবে। তার কারণ হলো যে না থাকলে সে তো গাড়িটি তার ইলিগাল একটা, এবং সেই ফিরছি আপনার কাছে। আমি একটু সহকর্মীর কাছে যেতে চাই যে আসলে সরেজমিনী মাঠে কি ঘটেছিল, কেন ছড়িয়ে পড়লো একটু জানবো। আনোয়ার সাদাত নূর, কেন এই বিক্ষোভ ছড়িয়ে পড়লো বলেন তো, আপনি কি দেখেছেন ছোট্ট করে বলবেন। আসলে আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা যখন মিরপুর 10-এ আন্দোলন করছিল, তাদেরকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে বেলা 3টা সাড়ে 3টার পর্যায়ে গিয়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়। স্থানীয় যে সংসদ সদস্য তিনি আসেন, মিরপুর জোনের ডিসি, তাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয় যে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে এটা বৈধ করে চলার অনুমতি দেয় বা তাদের পুনর্বাসন কিভাবে করা হবে সেই পর্যন্ত কথা হয়। আর তখন যে শ্রমিক নেতারা ছিলেন তারা কিন্তু প্রাথমিকভাবে সে কথা মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা হঠাৎ করে ছত্রভঙ্গ হয়ে যান। মানে পুলিশের সাথে কিন্তু সেই সময় তাদের একটা সংঘর্ষ তৈরি হয় বা মানে পাল্টা দৌড়াদৌড়ি। আপনার কাছ থেকে আমরা তথ্যটা নিলাম। জনাব হাদিউজ্জামান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেটি জানতে চাই যে এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই অটোরিকশা চলা বা না চললে কি সমস্যা, এবং এই যে যন্ত্রাংশ বা যাতায়াত অনুমোদন থাকলে রাস্তায় চলতে কি সমস্যা, বা এটা কোনো সমাধান কিনা আসলে হঠাৎ করে এভাবে বন্ধ করে দেয়া? না দেখেন, আমি বলবো যে আসলে এটা শাখা প্রশাখা ডালপালা গজিয়ে এমন একটা জায়গায় গেছে, এটা আপনি রাতারাতি এইভাবে বন্ধ করতে পারবেন না। যেটা বাস্তবতা আসলে মেনে নিতে হবে, এটা নিয়ন্ত্রণ করতে হবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন, পাশাপাশি আপনি জানেন যে এই যে বিশেষ করে এই ধরনের যানবাহন, আমরা জানি যে আমাদের অবৈধভাবে যে চার্জিং স্টেশন, সেখান থেকে ইলেকট্রিসিটির উপরে যে একটা চাপ তৈরি করেছে, সেখানে অসাধু চক্র যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি আমি বলবো এই ধরনের যানবাহনের আসলেও দুর্বলতা আছে, ব্রেকিং সিস্টেমে দুর্বলতা আছে। আমরা যেটা বলি নিউমেরিক ব্রেক সিস্টেম, এখান থেকে যদি আমরা হাইড্রোলিক ব্রেক সিস্টেমে যেতে পারি, আমার ধারণা 6 থেকে 7,000 টাকা খরচ করতে হবে। আমরা ফ্রন্ট ডোর, ব্যাক ডোর, হেডলাইট, ব্রেক লাইট, এই ধরনের যে দুর্বলতা যে জায়গাগুলিতে আছে সেই জায়গায় ইমপ্রুভ করে এটা রুট পারমিট, আমি যেটা মনে করি প্রধান সড়কে চলার এটা একেবারে অনুপযোগী এবং মহাসড়কে অনুপযোগী, কিন্তু আমাদের শাখা সড়কগুলিতে এটা চলতে পারে। এবং পাশাপাশি কেন পারে বলে আপনি মনে, কিভাবে তারা চলে এরকম অবৈধভাবে, কেন তারা চলতে পারে? এভাবে চলতে পারে সেটা আমি আগেও বলছিলাম যে লাইন চার্জ এবং মান্তি নামে অনেক ধরনের ওপেন সিক্রেট আছে যেখানে চাঁদা দিয়ে চলতে হয়, এটা একটা অসাধু চক্র আছে। এই ধরনের যানবাহনে তো বৈধতা নাই, বিআরটিএ তো অনুমোদন দেয়নি, কিন্তু চলছে। সেটা আমি বলছিলাম যে এটাকে ঘিরে একটা বিশাল সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা আসলে নিয়ন্ত্রণ করতে হবে। আমি যেভাবে দেখি যে এই ধরনের যানবাহন থেকে এতদিন কিন্তু অনেকে দুধের উপর শর্টটা কিন্তু তুলে খেয়েছে, এখন বলা হচ্ছে এটা অবৈধ যানবাহন। অবশ্যই অবৈধ যানবাহন, কিন্তু আমি 14 বছর আগে যখন আমরা বারবার বলেছি যে এটা ক্যান্সারের সেলের মতন বাড়ছে, এটা ম্যালিগন্যান্ট হচ্ছে, তখন কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আমি যেটা বললাম, যন্ত্রাংশ তো আর সুটকেসের মধ্যে নিয়ে বাংলাদেশে ঢুকেনি, এটা তো সব মানে অনুমোদন নিয়েই ঢুকেছে। কিন্তু আপনার উত্তর স্পষ্ট মহিদুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে হাদিউজ্জামানের কথার প্রেক্ষিতে আপনি কোনো উত্তর দেবেন কিনা, অর্থাৎ কোনো উত্তর আপনার কাছে আছে কিনা? না, উত্তর মানে এটা তো অন্য বিষয়, এটা তো আসলে এই আলোচনার বিষয় যে কারা নেক্সাস করে আছে বা কারা বেনিফিশিয়ারি, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমি মনে করি যে এটি যদি, আমি আগেও বলছি এখনো বলি, হ্যাঁ থাকতেই পারে একজন যে কেউ নাই বা এটির সাথে কেউ সহযোগিতা করেনি সেটি আমি বলি নাই, কিন্তু এখন আজকে বা যে বিষয়টি সামনে আসছে সেটি হলো যে এটি উপলব্ধি যেটি এতদিন হয়নি। এতদিন হয়তো এইগুলো চলেছে, কিন্তু এটি তো যেটি বললো যে এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যেটি সহ-আলোচক বললেন, আমরা মনে করি যে তারই উদ্যোগ আমাদের, এবং যে কারণেই কিন্তু আমাদের সহনশীল ভাবে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে যে পরিমাণে এই গাড়ির সংখ্যা চলে তার চেয়ে খুব সামান্য জায়গায় আমাদের এ পর্যন্ত তাদের ল এনফোর্স করা হয়েছে। সো আমরা আশা করি যে এটি তারা বুঝতে পারবে যে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই যে এটিকে তাদের আর সামনে আগানো উচিত নয়। তার কারণ এটির কোনো যেহেতু বৈধতা নেই, একটি পথ আমাদের খুঁজে বের করা দরকার
যে নিশ্চয়ই আসলে ঢাকা পথ, শহরে আপনাদের কোন তিনজনকে রাস্তা ধন্যবাদ। আসলে পথ বের করেই আসলে হয়তো রাস্তায় নামলে পরে ভালো হতো, কারণ এখানে অনেক লোকের জীবিকারও প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি হয়তো মাথায় রাখা প্রয়োজন ছিল। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।